আছে। আমি শতরূপ ঘোষের কোনো দালাল বা শতরূপ ঘোষের কোনো ফ্যান বা শতরূপ ঘোষের কোনো শুভাকাঙ্ক্ষী যদি এই ভিডিওটা দেখেন, তাহলে প্লিজ শতরূপ ঘোষকে বলে দেবেন আমার নাম দেবাশিস চক্রবর্তী। যদি দম থাকে, আমি বাবা টাবা ওই রকমভাবে কথা বলি না, যদি দম থাকে তাহলে ওকে বলে দেবেন শতরূপ ঘোষকে আমার নাম করে, যে দম থাকলে এটা নিয়ে ডিবেটে আসুক যে কোনোভাবে চোরের বাড়িকেও ভেঙে দেওয়াকে কি সমর্থন করা যায় বুলডোজার দিয়ে। এরকম কোনো থিওরি হয়, ভালো বুলডোজার খারাপ বুলডোজার। এবার আপনি বলবেন শতরূপ ঘোষ সিপিএম করে, সিপিএমের এটা লাইন। আমি আলবাত আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলবো শতরূপ ঘোষ যে কথা বলেছে সিপিএমের অবিলম্বে তাকে নিলম্বিত করা দরকার বা সেই কথার ব্যাখ্যা চাওয়া দরকার। সিপিএমের লাইনের সঙ্গে শতরূপের ওই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। সিপিএমের কি লাইনটা আছে আপনার সামনে, এটা আমি তুলে ধরলাম। সিপিআইএমের ঘোষিত অবস্থান হলো দেশ চলবে সংবিধান ও আইনের মাধ্যমে। কেউ যদি চুরি করে বা দাঙ্গা করে তবে তার বিচার করার এবং শাস্তি দেওয়ার অধিকার কেবল আদালতের রয়েছে। সংবিধান অপরাধের শাস্তি হিসেবে জেল বা জরিমানার কথা বলা হয়েছে, বাড়ি ভাঙার কথা বলা নেই। এখান থেকে পরিষ্কার হয়ে যায় সিপিএম শতরূপ ঘোষ যে কথা বলেছেন সেটা হচ্ছে আপন মনের মাধুরী মিশিয়ে বলেছেন। এটা আসলে হলো সেই রামরেড যাত্রাপালা, যে রামরেড যাত্রাপালা এখনও বিজেপির বুলডোজারকে পশ্চিমবঙ্গে বৈধ করে দিতে চায়। একটা সময় দেখবেন সেই ভোটের রেজাল্ট বেরোনোর আগেই, রেজাল্ট বেরোনোর পরেই শুভেন্দু অধিকারী যেভাবে বলেছিলেন 13,000 সিপিএমের সমর্থকের মধ্যে 10,000 নাকি তাদের ভোট দিয়ে দিয়েছিল, তার মধ্যে একটা গর্বের হাসি ছিল। সেই গর্বের হাসিটা হলো সেই গর্বের হাসির পেছনে যে রাজনীতি থাকে, শতরূপ ঘোষের বক্তব্যের মধ্যে সেই রাজনীতিটা রয়েছে। অর্থাৎ তিনি এখনও সেই রামরেড ফোবিয়ার মধ্যে রয়েছেন, যে রামরেড ফোবিয়া আগে রাম পরে বামকে বলতো, যে রামরেড ফোবিয়া যে কোনো মূল্যে বিজেপির যে কোনো কাজকে বৈধ করে দিতে চায়। না হলে তো এই মুহূর্তে ভালো বুলডোজারের থিওরি আনার কথাই নয়। এই মুহূর্তে তো পরিষ্কারভাবে একটা লড়াই করার কথা যে কোনোভাবে পশ্চিমবঙ্গে বুলডোজার রাজ চলবে না। কেউ যদি চুরি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনত প্রচুর জায়গা রয়েছে, তাহলে তার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে হবে কেন? এবার আপনি বলবেন যে চুরি করলে বুলডোজার দিয়ে ভাঙা হবে না বাড়ি। এখন ভারতবর্ষের সংবিধান কিন্তু সে কথা বলছে না। সংবিধান বলছে আগে তোমাকে প্রমাণ করতে হবে চোর, আর যদি চোরও প্রমাণ হয় তাহলেও কিন্তু ওইভাবে কারোর বাড়ি ভাঙা যায় না। দেখে নিচ্ছি আমরা ভারতবর্ষের সংবিধানে কি বলা আছে, আর রামরেড সংবিধানের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের যে জায়গাটা রয়েছে তার মধ্যে যে তফাতটা রয়েছে, সেই তফাতটা রামরেড সংবিধান বনাম ভারতের সংবিধানের তফাতটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি এই সময়। এই দেখুন, এখানে পরিষ্কার বলা আছে সংবিধানের অনুচ্ছেদ 300A-তে, এই অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আইনের সুনির্দিষ্ট কর্তৃত্ব ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। এবং সংবিধানের অনুচ্ছেদ 21 আর্টিকেল 21-এ বলা হয়েছে এটি নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সুনিশ্চিত করে। সুপ্রিম কোর্ট একাধিক রায়ে স্পষ্ট করে দিয়েছে যে রাইটস অফ লাইফ বা জীবনের অধিকারের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ যদি কেউ চোরও হয়ে থাকে তাহলে তার বাড়িও ওইভাবে ভেঙে দেওয়া যাবে না। তাহলে শতরূপ এইরকম বড় বড় ডায়লগ করতে দিচ্ছে যে অভিষেকের বাড়ি ভেঙে দাও, জনগণের বাড়ি ভেঙো না। এটা কোন জায়গা থেকে শতরূপ দিচ্ছে, কোন স্কুল থেকে, কোন রামরেড ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা শতরূপ ঘোষ নিয়ে এসছে, যেখান থেকে শতরূপ ঘোষ এইরকম ডায়লগ দিতে পারে যে অভিষেকের বাড়িটা ভেঙে দাও, জনগণের বাড়ি ভেঙো না। অভিষেকের বাড়ি ভাঙার জন্য যদি নোটিশ দেওয়া হয়ে থাকে সেটা অন্যায় নাকি? মানে অদ্ভুতভাবে যে কোনো লোকের বাড়ি তো আপনি এইভাবে ভেঙে দিতে পারেন না। আর এই কথা যতবার আমি বলছি ততবার আপনার মনে হচ্ছে আমি বোধহয় তৃণমূল কংগ্রেসের হয়ে কিছু বলছি। আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কিচ্ছু বলছি না, আমি একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে বলছি। রাষ্ট্র এই কাজটাই করে, প্রথমে চুরিকে দমন করার জন্য সে কঠোর আইন আনে। মিসা আইনটা কী জন্য আনা হয়েছিল, একটু পুরনো দিকের লোকেরা একটু মাথায় একটু চাপ দিয়ে দেখুন। মিসা আইনটা এই জন্যেই আনা হয়েছিল রাষ্ট্রকে সুরক্ষিত করার জন্যে, এবং রাষ্ট্রকে সুরক্ষিত করার জন্য মিসা আইন এলো। আর জরুরি অবস্থায় মিসা আইনে সব থেকে বেশি জেল খাটলো কারা? গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা, বামপন্থী কর্মীরা। তাহলে একজন বামপন্থী কর্মী হয়ে তার কাছে তো মিসা আইনের ইতিহাসটা জানা উচিত, যে চোরকে দমনের জন্য যে বুলডোজারটা আসে সেটা আসলে চোরকে দমন করে না, সেটা আসলে গণতান্ত্রিক শক্তিকে ভয়ঙ্করভাবে দমন করে এবং তার দলের মানুষদেরই সেটা ভয়ঙ্করভাবে দমন করে। এইটুকু বোঝার ক্ষমতা কি কোনো একজন কমিউনিস্টের হবে না? আর এইটুকু বোঝার ক্ষমতা যে কমিউনিস্টের নেই সে কি করে সিপিএমের মুখপাত্র হবে? এটা তো কোটি টাকার একটা প্রশ্ন হিসেবে থেকে যায়। এবং এই কোটি টাকার প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমাদের কাছে সব থেকে বড় বিষয়টা যেটা উঠে আসে, শতরূপের সমস্ত বক্তব্যগুলোর মধ্যে যুক্তি, তর্ক, বিজ্ঞানের বটাও নেই, কোনো সাইন্টিফিক মননটা নেই। আপনি শতরূপের পেছনে পড়ে থাকেন কেন? মানে যুক্তি তর্কের জায়গাটা বললে খুব খারাপ লাগে।
যুক্তি তর্কের যদি লড়াইয়ের কথা বলি খুব খারাপ লাগে, শতরূপের দম থাকলে যুক্তি তর্ক নিয়ে কথা বলুক না। শতরূপের পেছনে পড়ার এটা বিষয় না, এটা হচ্ছে যুক্তি তর্কের বিষয়। এবং আজকে বাংলায় ভয়ঙ্করভাবে যে বুলডোজার রাজ চলে আসছে, সেই বুলডোজার রাজকে যে কোনোভাবে আটকাতে হবে। সেখানে যদি এরকম কেউ থিওরি তৈরি করে দেয় যে ওটা হচ্ছে গুড বুলডোজার আর এটা হচ্ছে ব্যাড বুলডোজার, তাহলে তার বিরুদ্ধেই তো সবচেয়ে বেশি কথাটা বলতে হবে। অনীক দত্তের মতো মানুষরা অকালে চলে যায়। একজন প্রকৃত বামপন্থী, উনি বামপন্থীদের এই বামপন্থীদের মমতায়ন বলতে আপনি কি বলছেন? কি মানে কোন জায়গা থেকে বলছেন? বুলডোজার রাজের বিরোধিতা করা কি বামপন্থার মমতায়ন? তাহলে তো বলতে হবে সিপিএম সবচেয়ে বেশি বামপন্থার মমতায়নে আছে, কেননা সে তীব্রভাবে বুলডোজার রাজের বিরোধিতা করে। নাকি বুলডোজার রাজের বিরোধিতা করা এটাই প্রমাণ করে দেয় যে আমার দেশে আমরা গণতন্ত্রকে শক্তিশালী জায়গায় রাখবো? কেউ যদি চুরি করে থাকে, আমি ধরলাম অভিষেক ব্যানার্জি চুরি করেছে, তাহলে চুরির ব্যবস্থা নেওয়ার জন্য তো ভারতবর্ষে অনেকগুলো আইন রয়েছে। তাহলে ওইভাবে বলার দরকার কি চোরের বাড়ি ভেঙে দাও? তার মানে তুমি যখন বলছো চোরের বাড়ি ভেঙে দাও, তুমি এক অর্থে বুলডোজার রাজকে এনে দিচ্ছ। তুমি বলছো বুলডোজার থাকুক, সেটা যেন চোরেদের জন্য থাকে, গরিব মানুষের জন্য না থাকে। এর থেকে ভয়ঙ্কর আর কিছু জায়গা আছে? তুমি কোনো গ্যারান্টি দিতে পারবে চোরের বাড়ি ভাঙার জন্য আজকে যে বুলডোজার এসেছিল কালকে গরিব মানুষের বাড়ি সেটা ভাঙবে না? উল্টে দেখা যাচ্ছে চোরের বাড়ি বুলডোজার বেশি ভাঙেনি। আজকে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়গুলো দেখুন, সেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বুলডোজার রাজ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, চোরের জন্যও বুলডোজার রাজ কাঙ্ক্ষিত নয়। তার মানে চোরের বাড়ি বুলডোজার ভাঙতে পারে না। বুলডোজার রাজের কারণে উত্তরপ্রদেশে 5 লক্ষ লোক, মানে 5 লক্ষ লোক শরণার্থী শিবিরে রয়েছে। তাহলে 5 লক্ষ যারা শরণার্থী শিবিরে রয়েছে তারা কি চোর ছিল? যদি চোর হতো, দেশের কোটি কোটি টাকা যদি লুট করে নিত, তাহলে ওইভাবে তারা শরণার্থী শিবিরে থাকতো। আর চোরের বাড়িও যে বুলডোজার দিয়ে ভাঙা যায় না, এটা তো আমার কথা না, এটা তো সুপ্রিম কোর্টের কথা। পুরসভার সমস্ত নিয়ম মেনে বৈধ নকশা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে, তবে সেটি কোনোভাবেই ভাঙা যাবে না। কেবল মালিকানা বাজেয়াপ্ত হবে। অর্থাৎ যদি কেউ চুরি করেও কোনো সম্পত্তি বিরাট অর্জন করে থাকেন, তাহলে সেটা হঠাৎ করে সেটা তুমি নিয়ে নিতে পারো না। বড় জোর সেই সম্পত্তিটাকে তুমি ক্রোক করে নিতে পারো। তাহলে শতরূপ ঘোষ কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন? এটা কি কোনো ভেনিজুয়েলার তত্ত্ব থেকে এসছে? এটা কোন তত্ত্ব থেকে এসছে? ভেনিজুয়েলার দারুণ টানের তত্ত্ব থেকে এটা এসছে, যেখানে বলা হচ্ছে চোরের বাড়ি ভেঙে দাও। আর যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে বড়জোর যদি তোমার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ থাকে, তাহলে তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারো। তাহলে কি এটা ভেনিজুয়েলার টান থেকে এসছে নাকি? সকালবেলায় ভেনিজুয়েলার টান? আসলে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে গণতন্ত্রকে বাঁচাতে গেলে আপনাকে এই মুহূর্তে কে তৃণমূল, কে সিপিএম, কে ওই ছিন্নমূল, এটা দেখলে চলবে না। দেখতে হবে গণতন্ত্রের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা, গণতন্ত্রের নাম করে স্বৈরাচার এগিয়ে আসছে কিনা। আজকে যদি আমরা কোনো অবস্থাতেই বুলডোজার রাজকে প্রশ্রয় দিয়ে দিই, কালকে কিন্তু আর দেশ বলে কিছু থাকবে না।